রাজকীয় স্বাদের খেজুরের গুড়ের পায়েস। এই পায়েস একবার খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা দেখো আজকে খাচ্ছি খিচুড়ি। প্রতিদিন তো আসলে দেখা যায় পরোটা খায় অথবা বনরুটি খায়, পাউরুটি খায়, কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে খিচুড়ি খাবো, তাই আমার জন্য আনিয়েছি খিচুড়ি। আর আমার বরের জন্য আনিয়েছি পরোটা। ওকে জিজ্ঞেস করেছিলাম খিচুড়ি খাবে কিনা, বললো খাবে না। যাই হোক, তো আমরা নাস্তা খেয়ে নিলাম। এরপর নাস্তা খেয়ে ঘরের কাজকর্ম গুছিয়েছি, আমার হেল্পিং হ্যান্ড এসে কাজ করে দিয়ে গেছে। আর এখন এই যে রান্না বাড়ার প্রিপারেশন চলছে। আজকে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য কিন্তু আমি মুরগির আর কি ভিজিয়ে নিয়েছি। আর ভাবলাম যেহেতু বিরিয়ানিতে আলু লাগবে, আর এখানে আমি একদম ছোট ছোট সাইজের ডায়মন্ড আলু আনিয়েছি। তো ডায়মন্ড আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, আর তাছাড়া কিন্তু গ্যাসেরও একটু সমস্যা থাকে, এই কারণে কিন্তু আমি দেখা যায় আমার গ্যাসটাকে একটু সাশ্রয়ী করার জন্য আর সময়টাকে বাঁচানোর জন্য কিন্তু প্রেশার কুকারটা ব্যবহার করি। তো প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে, এদিক দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু পা, গিলা, কলিজা যা ছিল সেগুলো আর কি রেখে দিয়েছি, কারণ দেখা যায় বিরিয়ানির সাথে পা, গিলা, কলিজা খেতে ভালো লাগবে না। তবে গলাটাকে কিন্তু আমি নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর একটা মুরগিকে আমি 8 পিস করেছি। তো এখানে 2টা মুরগি নিয়েছি। 2টা মুরগির জন্য এখানে টক দই নিব আমি 3 টেবিল চামচ পরিমাণ। টক দইটা দিলে না টেস্টটা খুব ভালো আসে, আর আর কি মাংসটা খুব জুসি জুসি একটা ভাব থাকে। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন, জিরা, এরপর হচ্ছে সাদা গোলমরিচ, গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচি, দারুচিনি, লং, ছোট একটা তেজপাতা, ছোট্ট একটা কালো এলাচ, এরপরে দিয়েছি সামান্য পরিমাণ জয়ফল আর একটু হচ্ছে জয়ত্রী। তো সব কিছু দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। ওর সাথে কিন্তু আমি পেঁয়াজও দিয়েছি আর 1 মুঠ দিয়েছি চীনাবাদাম। তো একসাথে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আমি আর কোনো আর কি এক্সট্রা কোনো মশলা দিব না। তো 2 টেবিল চামচ পরিমাণ মশলা নিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রাখলাম। সাথে তো টক দই দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। আর বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি মাংস রান্নার সময় ব্যবহার করব। তো আমার কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম 80% সেদ্ধ হয়েছে। তারপর কিন্তু আমি ছিলে যে এখন ভেজে নিচ্ছি। আজকে যে চিকেন বিরিয়ানিটা আমি রান্না করব একদম ইজি প্রসেসে, কোনো বাড়তি ঝামেলা লাগবে না। আমি আশা করব যারা একদম মানে নতুন নতুন মাত্র রান্নাঘরে ঢুকছে বা রান্না করতে চাচ্ছে, যেমন আমার মেয়ে নাফির কথাই ধরি না কেন, নাফিও কিন্তু এই রান্নাটা রান্না করতে পারবে, আর কি যারা কখনো রান্নাঘরে আসে নাই। এত ইজিভাবে দেখাবো। তো বন্ধুরা, আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু আলুটা হালকা ব্রাউন কালার করে ভেজেছি। এরপর তুলে রেখে সেই তেলের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি। যখন একটু বাদামি কালার হয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি হাতে করা যে মশলাটা করেছি সেটা। আর দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো আমি কিন্তু আর কোনো মশলা দিব না, যা দেওয়ার আমি ব্লেন্ডের সাথেই দিয়ে দিয়েছি। তো এখন সব মশলাকে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। আর যেহেতু তেলের পরিমাণ বেশি ছিল, তো মশলাটাও কিন্তু পুড়ে যায়নি, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো মশলাটা খুব ভালো মতন কষানোর পরে যে এখন চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালো মতন কষাবো, আমি কোনো পানি অ্যাড করব না। মিডিয়াম টু লো আঁচে রেখে আমি ঢেকে মাংসটাকে প্রায় 50%-এর মতো কুক করে নিব। তো এটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন আমি কিছু বাড়তি কাজ করে নিব। তো এই যে দেখ, আমার বড় আবার টমেটো নিয়ে আসছে। টমেটোর প্রয়োজন ছিল না, সে আবার টমেটো নিয়ে আসছে। আর এনেছে আমাদের রোজের দুধ। রোজের দুধটা দোকানে দিয়ে যায়, 4 তলায় উঠতে লোকটা নাকি কষ্ট হয়, এই কারণে উপরে ওঠে না। আনিয়েছি 1 ডজন ডিম আর হচ্ছে মিল্ক ভিটা দুধ। তো অল্প পরিসরে আনিয়েছি, যেহেতু দোকানের কর্মচারীদের দিয়ে আনালে আমি খুব আর কি কম পরিমাণে আনাই। আমার হাজব্যান্ড যখন আনে তখন সে তো বেশি করে বাজার সদায় আনে, সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো। তো আমি এখন আর কি দুধ আনিয়েছি, মূলত দুধের একটা পায়েস করব, খেজুরের গুড়ের পায়েস। এটা খেতে ভীষণ মজা লাগে। আর ডিমটা আমি সেদ্ধ দিব আর কি, বিরিয়ানির সাথে দিব। তো আমি চিকেনের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আর কি খুব ভালো আসে। এলপি গ্যাসে রান্না করছি, কারণ দেখা যায় আমার যে লাইনের গ্যাসটা আছে সেটার মধ্যে আমি মাত্র বসাতে যাব অমনি দেখি চুলাটা টপ করে নিভে গেলে। এমনিতে দেখা যায় গ্যাস কম থাকে, তারপর যতটুকু গ্যাস থাকে এখন মাশাআল্লাহ কয়েকদিন ধরে রান্নাবাড়া করা যায়। কিন্তু আজকে গ্যাসের কার্ডের টাকা শেষ হয়ে গেছে। আমার গ্যাসেও কিন্তু কার্ড সিস্টেম, এই কারণে একটু সমস্যা হয়েছে। তো ফোন দিয়ে আমার বরকে বললাম যে গ্যাসের আর কি কার্ড নেই।
টাকা শেষ হয়ে গেছে, ভরে দিয়ে যাও। সে তো শুনে খুব রাগ করেছে, তো আমার সাথে একটু চেঁচামেচি করবে যে তুমি খেয়াল রাখবে না মিটারে যে টাকা আছে কিনা। আসলে আমি এটা খেয়াল করি নাই, এটা আমার এই দোষ। যাই হোক, ও এখন কার্ডে টাকা ভরতে গেছে আর এক চুলের মধ্যে রান্না বাড়া করছি, কিন্তু আমি সবগুলো প্রিপারেশন রেডি করে রাখছি যেন আর কি কার্ডে টাকা ভরার সাথে সাথে যেন আমি দুনো চুলায় রান্না করতে পারি। তো দেখো এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি চাল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বিরিয়ানি রান্না করতে গেলে আমরা দেখি যে প্রথমে মাংসটাকে কিন্তু কষাতে হয়, কষিয়ে তারপর নামিয়ে রাখতে হয়, এরপরে আবার দেখা যায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু চালটাকে ভাজতে হয়। কিন্তু আজকে সেই কোনো ঝামেলায় গেলাম না। আমি আগেই তোমাদের বলেছি যে একদম ইজি প্রসেসে দেখাবো যেন সবাই রান্না করতে পারে, বাচ্চা থেকে বড় সবারই যেন রান্না করতে কোনো অসুবিধা না হয়, সেই সিস্টেমে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো চাল আর আলু দিয়ে কিন্তু আমি ভালো মতন একটু ভেজে নিব। এক্ষেত্রে অবশ্য ভাজলেও চলে, না ভাজলেও চলে। চাইলে কিন্তু তোমরা যদি দেখা যায় বেশি তাড়াহুড়া থাকে, চালটা দিয়েই কিন্তু গরম পানিটা দিয়ে দিতে পারো। তবে এখানে একটা রুলস অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে এই যে গরম পানি। দেখো আমি কিন্তু ইলেকট্রিক কেটেলে গরম পানি করে নিয়েছি, আর যে আমি দেখি ঢাকনাটা মাত্র উঠালাম, পানিগুলো কিন্তু তখনও টকবক করছিল, কী পরিমাণে হিট হয়। তো এখানে আমি নিয়েছি 4 কাপ চাল। 4 কাপ চালের জন্য আমি এখানে 8 কাপ পানি দিয়ে দিলাম। আর তোমাদের আমি একটা টেকনিক বলে দিব, যাদের দেখা যায় পোলাও বা বিরিয়ানি রান্না করতে গেলে গড় চাল রয়ে যায়। এবার তুমি 1 কেজি চালে রান্না করো বা 10 কেজি চালে রান্না করো, এই প্রসেসে যদি রান্না করো তোমাদের চালে কিন্তু একটুও নষ্ট হবে না, গড় চাল থাকবে না, একদম ভালো মতন ফুটে যাবে। তো দেখো সাথে কিন্তু আমি 5-6টা কাঁচামরিচের জাস্ট একটু মাথাটা চিড়ে দিয়ে দিলাম। এতে করে কিন্তু ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। বন্ধুরা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কী জন্য রান্না করছি। আসলে একদম সত্যি কথা অনেস্টলি বলি, আমি কিন্তু আমার মেয়ের বার্থডের জন্য রান্না করছি না, এমনিতেই আমি রান্না করতাম, তবে ওর বার্থডে উপলক্ষে আমি আর কি খেজুরের গুড়ের পায়েসটা রান্না করছি। সে কয়েকদিন ধরে বলছিল পায়েস খাবে, তো ঘরে কিন্তু আমি অলরেডি দুধ আনিয়ে রেখেছিলাম। এই যে 1.5 কেজি দুধ কিন্তু আমার ঘরে ছিল, আর 2 লিটার দুধ আজকে আর কি কিনে নিচ্ছি। তো আমি যেইভাবে আর কি পায়েসটা সবসময় বানাই, এইভাবে বানালে খেতে খুবই মজা লাগে, মনে হয় যেন একদম মানে খিরসে খাচ্ছি। তো তোমাদের আমি চাল আর দুধের রেশিওটা কিন্তু বলে দিব। আর বিরিয়ানি বা পোলাও রান্নার ক্ষেত্রে যেটা বলছিলাম যে গড় চাল থাকবে না, তোমরা কি করবা, প্রথমেই পোলাওয়ের চালটাকে ভালো মতন ফুটতে দিবে। তোমাদের আমি চাল আর পানির মাপটাও বলে দিচ্ছি। ধরো 1 কাপ পোলাওর চালে 2 কাপ পানি। এবার তুমি যদি 5 কেজি 10 কেজিও রান্না করো, তারপরেও তোমরা যদি একটু কাপ দিয়ে মেপে দাও আর সেই কাপ দিয়ে চাল অনুযায়ী পানিটা নাও, দেখবা কোনো সমস্যা থাকবে না। আর অবশ্যই কিন্তু পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। যখন দেখবে পানিটা ফুটছে তখন ধরো 50 থেকে 60% ফুটিয়ে নিবে। তারপর একদম মিডিয়াম টু লো আঁচে রেখে একটা নিচে তাওয়া দিয়ে আর কি ঢেকে রাখবে পোলাও বা বিরিয়ানি। এতে করে কিন্তু গড় চালের কোনো সম্ভাবনা থাকবে না, তার চেয়ে বেশি ভালো হয়। নিশ্চয়ই দেখতে পেলে আমি একটা প্যানের মধ্যে কিন্তু অল্প কিছু পানি নিয়ে সেই প্যানের উপরে আমি পাতিলটা রেখে দিয়েছি একদম কম আঁচে। তো এতে করে পোড়োও লাগবে না, আর চালটা কিন্তু খুব ভালো মতন ফুটে যাবে। আর যখন আমার প্রয়োজন হবে, মানে যখন আমি খাবারটা সার্ভ করব, তখন আর কি দিয়ে দিলেও খাবারটা গরম থাকবে। আর মাঝখানে তো আমি 1 থেকে 2 বার নাড়াচাড়া করে দিয়েছি, উপর থেকে নিচে করে দিয়েছি, আর সাথে কিন্তু আমি ঘি দিয়েছি, কেরোজল দিয়েছি। পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিসে খুব যাই দিলে আর কি খেতে খুব ভালো লাগে, না দিলে কোনো অসুবিধা নেই। যাই হোক, ওদিক দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা দমে রেখে দিয়েছি। আর এখান দিয়ে দেখো আমার পায়েসটা মাশাআল্লাহ কতটা ঘন হয়ে গেছে। আর দেখো বিরিয়ানির ফাইনাল লুকটা। পায়েস মানেই হচ্ছে একটা ঘন ক্রিমি ভাব থাকবে। তো দেখা যায় আমি বেশি পাতলা করব না, মিডিয়াম একটু থিকনেস রাখবো। আর আগেই বলেছিলাম খেজুরের গুড়ের পায়েস করব। তো এই যে দেখো আমার ঝোলা গুড়, এটা কিন্তু আমার এই বছরের গুড় না, এটা হচ্ছে আমার 2 বছর আগের গুড়, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখনও মাশাআল্লাহ গুড়টা অনেক ভালো আছে। এই বছরের যে গুড় আনিয়েছি সেই গুড়গুলো কিন্তু আমি ডিপ ফ্রিজেই সংরক্ষণ করেছি। তো দেখো এখন আমি দিয়ে দিব অল্প একটু খেজুরের গুড়, বেশি দিব না, কারণ মিষ্টি আমার ঘরে বেশি কেউ পছন্দ করে না। আর আমি কিন্তু পায়েসে কখনোই এলাচি, দারুচিনি বা তেজপাতা ব্যবহার করি না, এতে করে আমার কাছে একটুও ভালো লাগে না, মনে হয় যে দুধের যে একটা খিরসের স্বাদ সেটা বিলীন হয়ে যায়। তো দেখো আমি এখানে প্রায় 1 কাপের মতন খেজুরের গুড় ব্যবহার করলাম, কোনো চিনি দেইনি। আর যে চামচটার মধ্যে যে প্রথমে আমি গুড় নাড়াচাড়া করেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। আর সাথে সাথে দেখছিলাম যে মানে মালাইগুলো না চামচের মধ্যে উঠে আসছিল, এতটা মালাই পড়েছে। আর আমি একটু চেক করে দেখলাম মিষ্টি একদম ঠিক আছে। তো আমার রান্না বাড়া পুরো কমপ্লিট। এখন এই যে নাফির কিছু বান্ধবী আসছে, সত্যি কথা আমার মেয়ের বার্থডে আজকে, কিন্তু আমি কোনো আয়োজন করতে চাইনি, ভালো লাগে না। জাস্ট আর কি ওর বান্ধবীদের বলেছে, আমাকে বারবার বলছিল যে মামুনি কাউকে বলবো না, শুধু আমার বান্ধবীরা আসবে। তো এই যে ওর বান্ধবীরা আসছে, সাথে হচ্ছে ওর নাফির টিচার। আর এই যে আমার 2 ভাগ্নে আছে, ওই যে সোফার মধ্যে যে বসা লাল ড্রেস পরে, এটি হচ্ছে নাফির টিচার। তো শুধু এটা নাফির টিচার না, এটা হচ্ছে ফাইজার টিচার, এটা হচ্ছে রুবা বাবার টিচার। মানে এই যে যারা যারা এখানে আছে ওরা 5 জনের মধ্যে 3 জনের টিচারই কিন্তু আমাদের এই একজন ম্যাডাম।
তো কেক কেটে নাফি প্রথমে আমাকে ডাকছে, ওর বান্ধবীরাও ডাকছে যে আন্টি আসেন, কিন্তু দেখো আমি কিন্তু কোনো প্রিপারেশন নিইনি। সত্যি কথা, আমি প্রথমে বিরিয়ানিটা রান্না করেছিলাম যে ঘরেই খাবো, তারপর দুপুরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি, দুপুরে রান্না করেছি বিরিয়ানি, আর রাত্রের জন্য তো ওদের জন্য রেখে দিয়েছিলাম। তো এই যে এখন সবাইকে এক একে খাওয়াই দিচ্ছে। আর দেখো আমার বান্ধবীও আসছে, আর বান্ধবীর মেয়ের নামে কিন্তু রুবাবা, ফাইজা, তারপর হচ্ছে সামিয়া, সামিহা, ওরা সবাই আছে। তারপর ফাইজার ভাই আছে। এরপর আমার বান্ধবীর 2 ভাইগনা ওরাও আসছে, এই যে আরহাম, আয়মান, আর হচ্ছে এই যে এটা হচ্ছে ফাইজার ভাই হায়াত। এই হায়াতকে রেখো, কিন্তু হায়াতের বাবা কয়েকদিন আগে মারা গেছে। হায়াতের আরও একটা ছোট ভাই আছে, দেখো কত অল্প বয়সে আল্লাহ তালা ওদের বাবাকে নিয়ে গেছে। দোয়া করি আল্লাহ তালা যেন তাকে ভেস্ত নাসিব করেন। আর এই যে মুনির 2 ছেলে আরহাম, আয়মান, ওদের 2 ভাইয়ের প্রেশার নিতে আবার বান্ধবীর অবস্থা খারাপ। দেখো ওর চেহারা কেমন হয়ে গেছে, মানে পুরাটাই দায়িত্ব এখন আমার বান্ধবীর উপরে। আর মাশাআল্লাহ এই প্রথমবার আর কি আয়মান হাত দিয়ে খাবার খাচ্ছে, এই পর্যন্ত আর কি কখনোই হাত দিয়ে খাবার খায় নাই। তো এটা দেখে আমার বান্ধবীও খুব অবাক হয়ে গেছে, ওর মেয়েকে বলছে, রুবাকে বলছে বারবার যে ভিডিও করো, ওর আম্মুকে একটু পাঠিয়ে দিব। তো তোমরা কেউ মাশাআল্লাহ বলতে ভুলবা না। আর ওই যে আমার ছোটো কন্যা, সে ওখানে বসে আছে, তো তাকে খেতে বললাম, সে খেলো না, বললো যে পরে খাবো। আর ড্রয়িং রুমে বসছে নাফির বান্ধবীরা, তারপর নাফির মিস, ওরা সবাই বলছে যে খেয়ে ভালো হয়েছে। আমার কিন্তু কখনোই এমন মনে হয়নি, আমি আর কি এত ছোটোখাটো ঘরোয়া আয়োজন কখনোই করি নাই, কাউকে দাওয়াত দিয়ে ভালো মতনই করেছি। কিন্তু এই বছর আসলে আমার করার কোনো ইচ্ছে ছিল না, শুধু নাফির পিড়াপিড়িতে যাই হোক এতটুকু আয়োজন করলাম। তো সবাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আর এই যে দেখো বান্ধবীরা ওকে খাইয়ে দিচ্ছে, 3 জনেই একসাথে খাওয়াবে। তো দেখা যায় নাফির মুখেরটা শেষ হয় না, শেষ হওয়ার আগেই আবার আরেকজন আগে আসছে। আসলে বাচ্চাদের এই ছোটোখাটো জিনিসগুলো ফ্রেম বন্দি করে রাখলাম, এটাই একসময় স্মৃতি হিসেবে থেকে যাবে। জানি না পড়ালেখার সুবাদে কে কখন কোথায় চলে যাবে। আর যেহেতু নাফিবার আর কি 10 উঠেছে, সামনের বার ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ওরা সামনের বার ম্যাট্রিক পরীক্ষা দিবে, তারপর কে কোথায় যে চলে যাবে তার তো কোনো ঠিকানাই নেই। এই কারণেই আসলে এই বছর মোটামুটি ঘরোয়াভাবে শুধু ওর বান্ধবীদের নিয়েই আমি এই আয়োজনটা করলাম। এবার কিন্তু আমি আমার ফ্যামিলির কাউকে বলি নাই। সাধারণত দেখা যায় আমাদের একটা ফ্যামিলির টিম মেম্বার আছে, যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো আড্ডায় আমরা একসাথে হই। তবে শুধু আমার বান্ধবী আছে, কারণ বান্ধবীর মেয়ে আর আমার মেয়ে হচ্ছে ওরা একই ক্লাসে পড়ে, ওরা বান্ধবী। এই কারণে আর কি আমার বান্ধবীকে কিন্তু আমি বলিও নেই, ও নিজে থেকেই আসছি, বলে যে আজকে নাফির জন্মদিন। তো যাই হোক, এটাই হচ্ছে আসলে বন্ধুত্বর পরিচয়, যারা আপন মানুষ তাদের বলতে হয় না। তারপর আমার ভাগ্নেরাও আসছে, আবার অনেকে দেখা যায় জানেই না, তারা যদি জানতো, মানে আমাদের ফ্যামিলি টিম মেম্বারগুলো যারা সাথে থাকে তারা জানলে অবশ্যই তারাও আসতো। তো যে ওর বান্ধবীরা, তারপর হচ্ছে নাফির মিস যা যা গিফট এনেছে সেগুলোই এখন নাফি বের করছে। তো প্রথমেই দেখাচ্ছে যে দেখো ফুলের তোড়াটা, এই তোড়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কত সুন্দর গোলাপ, মানে একদম সাদা গোলাপ, সাদা গোলাপও ভালো লাগে, আবার একদম লাল টকটকা গোলাপও ভালো লাগে। তবে লাল তো আমরা সবাই দেখি, আর এই কালারগুলো কিন্তু মোটামুটি আনকমনের মধ্যেই পড়ে, এই কারণে বেশি ভালো লাগছে। আর এই যে দেখো প্রত্যেকটা বাচ্চার গিফটে কিন্তু খুব ভালো হয়েছে, ওরা ওদের টিফিনের পয়সা বাঁচিয়ে বাবা মার থেকে বলে কিনে এনেছে এই জিনিসগুলো। এগুলোর আসলে অনেক দাম, অনেক মূল্য, যা টাকা দিয়েও শোধ করা যাবে না। আর আমার ভাগ্নের থেকে দেখো এটা কি নিয়েছে, এটা দেখে আমি বুঝতে পেরেছি ও আমাকে এটা দেখাবে না, বলে যে না তোমাকে এটা দেখাবো না। তবে আমি বুঝেছি এটার মধ্যে অবশ্যই লেন্স আছে। তো এই যে দেখো আমাকে কেমন মুখ ভেঙচি মারলো যখন আমি বলছি যে এটার মধ্যে লেন্স আছে, এটা দাও, এটা তোমাকে ব্যবহার করতে দিব না। তো এই যে এরপরে আরেক বান্ধবী দিয়েছে পেন্সিল, মানে কালার পেন্সিল, এখানে অনেকগুলো কালার পেন্সিল আছে। তারপরে কেউ ব্যাগ দিয়েছে, কেউ হচ্ছে শোপিস দিয়েছে। আর এই যে এটা পেয়েও, এটা দেখে নাফি তাসনিম দুজনেই খুব খুশি হয়ে গেছে, কারণ তাদের খুব আর কি পছন্দের জিনিস চকলেটগুলো। তো নাফিকে বললাম আমার জন্য একটা রাখ, আমার চকলেট খেতে কিন্তু ভালো লাগে। আর যে কেকটা কাটলো তোমাদের বলা হয় নাই, সেই কেকটা কিন্তু নাফি নিজেই বানিয়েছে বাসায়, আমাকে একটু বলে নাই, দেখায় নাই, আর আমিও বলি নাই। নিজে এখন মাশাআল্লাহ ভালো কেক বানাতে পারে। আর ওর বান্ধবীরা, তারপর মিস তো কিন্তু ওকে আর কি একটা কেক কিনে এনে সারপ্রাইজ দিয়েছে, ওই কেকটাও আছে, তবে ভিডিও করা হয়নি। আর এই যে এই ব্যাগটাও দিয়েছে নাফির বান্ধবীরা, তারপর হচ্ছে মিস মিলে, যেমন ওর 3 বান্ধবী আর মিস মিলে দিয়েছে এই গিফট। প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর হয়েছে, এই ব্যাগটাও ভীষণ পছন্দ হয়েছে, খুব কোয়ালিটিফুল। আর আর কি এই ব্যাগের ভিতরে কিন্তু অনেকগুলো চেম্বারও আছে। এর মধ্যে থেকে ছোট্ট একটা কিউটি জিনিস আমার খুব পছন্দ হয়েছে, এই যে এটা চাবি রিং, একদম সফট তুলতুল করছে, এটা ব্যাগের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে রুবাবা দিয়েছে, মানে আমার বান্ধবীর মেয়ে দিয়েছে, নাফির জন্য এনেছে, সবসময় ক্যারি করতে পারবে, যেমন বাইরেও যেতে পারবে, এরপর হচ্ছে কোচিংও নিতে পারবে, এমন একটা ব্যাগ। তো পার্পল কালারের মধ্যে এই ব্যাগটাও আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে, নাফিরও খুব ভালো লেগেছে। নাফির আসলে প্রত্যেকটা গিফটেই খুব সুন্দর হয়েছে।
আসলে বাচ্চারা দেখা যায় এই দিনটার জন্য এক্সাইটেড হয়ে থাকে, তারা বার্থডে পালন করবে। আর এটা তো আসলে পালন করা উচিতও না, জাস্ট ওদের ভালো লাগার জন্য ঘরের মধ্যে ছোটোখাটো একটু আয়োজন করলাম। নাফিও কিন্তু সেম দেখা যায় এরকম টাকা জমাতে থাকে, যখনই কোনো বান্ধবীর বার্থডে হয় তখনই কিন্তু দেখা যায় এটা সেটা কিনে নিয়ে স্কুলে যেয়ে সারপ্রাইজ দেয় বা বাসায় দাওয়াত করলে বাসায় যায়। তো আজকে ছিল এই পর্যন্তই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।